ওকে, ভেরি ওয়েল। তো লাস্ট ডেতে আমরা মোটামুটি প্রায় 10টার মতো কন্ডিশন দেখেছিলাম। হ্যাঁ, সর্বোচ্চ সর্বনিম্ন, যোগ বিয়োগ গুণ ভাগ এই সংক্রান্ত যাবতীয় যেই কাজগুলো ছিল সেই কাজগুলো আমরা তো দেখেছিলাম। হ্যাঁ, তো প্রায় 10টার মতো ফর্মুলা দেখেছিলাম। তো আজকে আমরা আরও কিছু টুকটাক কাজ দেখার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমরা এক্সেল স্প্রেডশিটটাকে এখানে চালু করে নিলাম। এক্সেল স্প্রেডশিট চালু করার পরে মনে করেন এইখান থেকে আমি লিখলাম 1, এরপরের ঘরে লিখলাম হচ্ছে 3। তাহলে এই 1 এবং 3 এই দুইটাকে একসাথে যদি আমি সিলেকশন করি, এই দুইটা ঘরকে একসাথে বড় প্লাস থাকা অবস্থায়, এই বড় প্লাসটা এখানে থাকা অবস্থায় দুইটাকে একসাথে সিলেকশন করে কর্নার, ইয়েস মিস্টার মাইনুল বলেন, শুনছি। আপনার মাইক্রোফোন আনমিউট করেন। মাইক্রোফোন আনমিউট করতে হবে। আচ্ছা, এই 1 এবং 3 এই দুইটাকে একসাথে সিলেকশন করে কর্নারে মাউস পয়েন্টার রাখলে এটা একটা ব্ল্যাক কালার, এটা কালো এরকম মাউস চলে আসবে, পয়েন্টার চলে আসবে। হ্যাঁ, তবে তারপরে যদি আমরা এইভাবে করে টান দিই তবে সেই ক্ষেত্রে দেখেন 1, 3, 5, 7, হ্যাঁ, 9, 11, মানে এখানে যাবতীয় যেই ডিস্টেন্সটা আমাদের 1 এবং 3-এর মধ্যে আছে এটা এইভাবে চলে আসছে। যদি আপনি এখানে ক্লিক করি, লিখেন 1 লিখে এই কর্নারে মাউস পয়েন্টার রেখে, হ্যাঁ, দেন তারপরে এইভাবে করে যদি টান দেন তবে সেই ক্ষেত্রে দেখেন এখানে সব 1 হয়ে গিয়েছে। হ্যাঁ, কিন্তু যদি আবার এখান থেকে আপনি কী করেন, অটোফিল অপশনসে ক্লিক করেন, অটোফিল অপশনসে ক্লিক করার পরে ফিল সিরিজে ক্লিক করলে আমাদের যে সিরিজটা আছে সেই সিরিজটা এখান থেকে আমরা ফিল আপ করে নিয়ে নিতে পারবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এইভাবে করে আমাদের সিরিজটা ফিল আপ হয়ে যাবে। আবার যদি আমি এখান থেকে লিখি সাপোজ 1, হ্যাঁ, আর এখানে লিখি হচ্ছে 4, তবে সেই ক্ষেত্রে 1 এবং 4-এর মধ্যকার যে দূরত্বটা আছে এই দুইটাকে একসাথে সিলেকশন করে যদি কর্নারে মাউস পয়েন্টার রেখে আমি এভাবে করে টান দিই তবে সেই ক্ষেত্রে দেখবেন এই কর্নারে কালো পয়েন্টারটা থাকা অবস্থায় এভাবে করে টান দিলে 1, 4, 7, মানে 1 থেকে 4-এর দূরত্ব কত, 3, এবং তারপরে হচ্ছে আমাদের 4-এর থেকে 7-এর দূরত্ব 3, 7-এর থেকে 10-এর দূরত্ব 3, এভাবে করে 3, 3 দূরত্ব চলে আসবে। ওকে, তো এইভাবে করেও আমরা নাম্বার লিস্টটা তৈরি করে নিয়ে নিতে পারবো। ওকে, তারপরে কি আছে, তারপরে এই জায়গায় যদি আমরা একটু দেখি আমাদের এক্সেল স্প্রেডশিটে, ওকে, এখানে আছে হচ্ছে আমাদের সাম ইফের ব্যবহার। আমরা সাম ইফের সাম ইফ এটার ব্যবহার আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে, হোয়াট ইজ সাম ইফ? সাম ইফ বলতে মূলত কি বোঝানো হয়? সাম ইফ বলতে মূলত বোঝানো হচ্ছে যোগ যদি, যোগ যদি। সাপোজ আমরা এখানে কিছু সিরিয়াল নাম্বার দিলাম, এখানে সাপোজ লিখলাম সিরিয়াল নং, তারপরে এখানে সিরিয়াল নং লেখার পরে এখানে সাপোজ লিখবো হচ্ছে এখানে কি লেখা যেতে পারে, এই জায়গায় লিখবো হচ্ছে অ্যামাউন্ট। ওকে, সিরিয়াল নং অ্যামাউন্ট এভাবে করে লিখলাম। এখন মনে করি এই সিরিয়াল নং এখানে এসে 1 লিখলাম, কর্নারে মাউস পয়েন্টার রেখে যদি এভাবে করে টান দিই তবে সেই ক্ষেত্রে দেখেন সব 1 হয়ে গিয়েছে। এখানে একটা ক্লিক করে ফিল সিরিজ, এখানে যে সিরিজগুলো আছে সেই সিরিজগুলো ফিল করে নিয়েছি। এরপর এখানে লিখলাম 20,000, এরপর এখানে লিখলাম 24,000, এরপর এখানে লিখবো হচ্ছে 19,200। ওকে, এরপর হচ্ছে 18,500, তারপর হচ্ছে এখানে 29,000। ওকে, তারপর হচ্ছে এখানে 27,000। ওকে, এরপর হচ্ছে এখানে কি 32,000। ওকে, এরপর হচ্ছে এখানে 36,000। ঠিক আছে, তো এরকম আমরা কিছু অ্যামাউন্ট দিয়ে দিলাম। ওকে, আমি আপনাদের দেখার সুবিধার্থে আরেকটু জুম করে নিচ্ছি। এখন দেখেন এখানে এখানে ক্লিক করে লিখবো হচ্ছে SUM, সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি আমি এইখানে ক্লিক করে কর্নারে মাউস পয়েন্টার রাখি, কর্নারে মাউস পয়েন্টার রাখলে একটা RRE সাইন চলে আসবে, আসছে। এই RRE সাইন থাকা অবস্থায় যদি আমি এভাবে করে একটু টান দিয়ে দিই তবে সেই ক্ষেত্রে দেখা যাবে B2 রেঞ্জ B8, মানে B2 থেকে B8 পর্যন্ত যাবতীয় যেই টাকার অঙ্কের ঘরগুলো আছে সেগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। ইকুয়াল প্রতিটা সূত্রের ক্ষেত্রে আমাদের ম্যান্ডেটরি দিতেই হবে, বাধ্যতামূলক দিতেই হবে, কারণ ইকুয়াল ছাড়া কোনো সূত্র হতে পারে না। ওকে, তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে আমাদের এখানে
সাম মানে আমরা এখানে যেহেতু যোগ করব, যোগ করার জন্য আমরা সামের সূত্রটা ব্যবহার করে থাকি। B2 রেঞ্জ B8 মানে B2 থেকে B8 এর মধ্যে আমাদের যোগ হবে। দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে যদি আমি এন্টার প্রেস করি, তবে সেই ক্ষেত্রে দেখা যাবে B2 থেকে B8 এর মধ্যে এখানে যাবতীয় যেই ঘরগুলো আছে এগুলো যোগ হয়ে যাবে। এন্টার প্রেস করলাম, তবে সেই ক্ষেত্রে দেখেন এখানে যেই টাকার অঙ্কের ঘরগুলো আছে এগুলো পরিমাণ কত। আচ্ছা, আমাদের B8 পর্যন্ত হয়েছিল, কিন্তু আমাদের এরপরে নিচে আরেকটা ঘর আছে, এই ঘরটাকেও যদি আমি একটু বাড়িয়ে দিই, এইভাবে করে কর্নারের মাউস পয়েন্টার দিয়ে বাড়িয়ে দিলাম, এরপর এন্টার প্রেস করলে সেই ক্ষেত্রে দেখা যাবে কত 2,00,000 আমাদের 57,000 টাকার মতো এখানে চলে আসছে। ওকে, সরি 2,05,700 টাকা, 2,05,700 টাকা। আচ্ছা, এই হচ্ছে আমাদের এইখানে যাবতীয় যেই কয়টি ঘর আছে সেই কয়টি ঘরের যোগফল এখানে চলে আসছে। মনে করেন এখানে আমাদের এক একটা টাকার অঙ্কের ঘর আছে, কারো স্যালারি দেখা গেছে যে 20,000 টাকার নিচে, কারো স্যালারি হচ্ছে 30,000 টাকার নিচে। যেমন মনে করেন এখানে 20,000 টাকার নিচে কাদের বেতন আছে, 20,000 টাকার নিচে আছে হচ্ছে 19,200 একটা, আরেকটা আছে 18,570 টাকা। ওকে, এখন আমি যদি এইখানে মানে ওকে বলতে চাই যে তুমি 20,000 টাকার নিচে যেই কয়টা আছে সেই কয়টারই শুধু যোগ করবা, আর অন্যান্যগুলোর যোগ করবা না, তবে সেই ক্ষেত্রে তাকে কিভাবে বুঝাইতে হবে? সেই ক্ষেত্রে লিখতে হবে ইকুয়াল সাম ইফ, যোগ যদি, সাম ইফ বলতে যোগ যদি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এইখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এরকম একটা সিলেক্টেড এরিয়া চলে আসে। দেন তারপরে কর্নারে মাউস পয়েন্টার রেখে আমি মনে করেন এই থেকে শুরু করে এই পর্যন্ত সিলেকশন করে নিলাম। হ্যাঁ, তবে সেই ক্ষেত্রে কি আসলে B2 রেঞ্জ B9, B2 থেকে B9 এর মধ্যে, এরপরে কমা দিলাম আমরা। B2 থেকে B9 এর মধ্যে কি করবে সে, B2 থেকে B9 এর মধ্যে যাদের টাকার অঙ্ক, যাদের টাকার অঙ্ক কত, লেস দেন 20,000, হ্যাঁ, যাদের টাকার অঙ্ক 20,000 টাকার নিচে, যাদের টাকার অঙ্ক 20,000 টাকার নিচে আমি চাচ্ছি তাদের টাকার অঙ্ক আমরা যোগ করব। ওকে, তবে সেই ক্ষেত্রে এখানে লিখলাম B2 রেঞ্জ B9, B2 থেকে B9 এর মধ্যে কি এখানে লেস দেন মানে কি ছোট, মানে কি কত ছোট, এটা হচ্ছে আমাদের 20,000 টাকার ছোট বা 20,000 টাকার নিচে। ওকে, তবে সেই ক্ষেত্রে B2 রেঞ্জ B9, B2 থেকে B9 এর মধ্যে লেস দেন, হ্যাঁ, যে যার বাঁ দিকে যা দেখায় সে তাই, এটা মনে রাখতে হবে, যে যার বাঁ দিকে যা দেখায় সে তাই। তবে সেই ক্ষেত্রে এখানে কি আছে, এটা হচ্ছে তার বাঁ দিকে চিকন অংশ, তার মানে হচ্ছে এটা ছোট, তবে সেই ক্ষেত্রে বলতে B2 থেকে B9 এর মধ্যে 20,000 টাকার ছোট যেগুলো আছে সেগুলোর যোগ করব। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে যদি আমি এন্টার প্রেস করি, তবে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের, আচ্ছা এখানে একটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে একটা কমা তো দেওয়া হয়েছে, এরপর এখানে আমাদের একটা ডাবল কোটেশন মার্ক দিতে হবে, ডাবল কোটেশন, এরকম একটা ডাবল কোয়েট চিহ্ন দিতে হবে। হ্যাঁ, B2 থেকে B9 এর মধ্যে যেগুলো হচ্ছে আমাদের 20,000 টাকার নিচে সেগুলো যোগ করবে। আমি যদি এবার এন্টার প্রেস করি, তবে সেক্ষেত্রে দেখা যাবে এই যে 36,700 টাকা, 36,700। কেন এই 37,700 হচ্ছে 19,200 এবং 18,500 মিলে হয় 37,700। এটা আমরা কিভাবে পেলাম, এটা আমরা পেলাম হচ্ছে কিসের মাধ্যমে পেলাম, এটা পেয়েছি হচ্ছে আমরা সামিফের কন্ডিশন ব্যবহার করার মাধ্যমে। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে আমাদের 37,700। এরপর এখানে এসে আবার যদি লিখি ইকুয়াল সাম ইফ মানে যোগ যদি, ওকে, সাম ইফ ইকুয়াল সাম ইফ যোগ যদি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার এই থেকে শুরু করে আমি চাচ্ছি এই ঘর থেকে শুরু করে কর্নারে মাউস পয়েন্টার রেখে এরপর একটু নিচের দিকে টেনে দিলাম, B2 রেঞ্জ B9 মানে B2 থেকে B9 এর মধ্যে, B2 থেকে B9 এর মধ্যে কমা দিয়ে আমি এখন কি করব, তাকে কন্ডিশন দিয়ে দেব। মনে করুন আমি এখন দেখতে চাচ্ছি 30,000 টাকার ওপরে যারা স্যালারি পায় শুধু তাদের টাকার অঙ্ক দেখতে চাচ্ছি, যে 30,000 টাকার ওপরে যারা স্যালারি পাবে তাদের টাকার অঙ্ক আসলে কত। তবে সেই ক্ষেত্রে কি করব, B2 রেঞ্জ B9 কমা দিয়ে ডাবল কোয়েট চিহ্ন দিব, তারপরে কি গ্রেটার দেন 30,000, হ্যাঁ, B2 রেঞ্জ B9 কমা দিয়ে গ্রেটার দেন 30,000। তবে সেই ক্ষেত্রে কি বোঝাচ্ছি, এখানে B2 থেকে B9 এর মধ্যে
যাদের বেতন 30,000 টাকার ওপরে শুধু তাদের টাকার অঙ্কই কি করবা, যোগ করে দেখাবা। এরপর যদি আমি ফার্স্ট এখানে ডবল কোয়েট চিহ্ন দিয়ে ক্লোজ করি, এখানে ডবল কোয়েট শুরু হয়েছে এবং এখানে ডবল কোয়েট শেষ হয়েছে। এরপর আমি ফার্স্ট ব্র্যাকেট যদি এখানে কার্সর রেখে ক্লোজ করি, এরপর যদি আমি এন্টার প্রেস করি, তবে সেই ক্ষেত্রে দেখা যাবে এখানে 68,000 চলে আসছে। কেন? কারণ হচ্ছে এখানে 32,000 আর এখানে 36,000। 32,000 আর 36,000 টাকাকে সে এই ঘরটাতে শুধু যোগ করে দেখিয়েছে। ওকে, তো এইভাবে করে সাধারণত আমরা যাদের স্যালারি মানে কোনো একটা নির্দিষ্ট অঙ্কের ওপরে বা নিচে থাকবে তাদেরটা আমরা এইভাবে করে দেখাতে পারবো। ওকে, আবার মনে করেন আমি চাচ্ছি এরকমটা বের করতে। কীরকমটা বের করতে? যাদের বেতন 20,000 টাকার বড় বা 20,000 টাকার সমান, শুধু তাদের বেতন যোগ করতে। 20,000 টাকার বড় বা 20,000 টাকার সমান কার বেতন? মানে এখানে কিন্তু বলতেছি সমানও হবে এবং বড়ও হবে। হ্যাঁ, তবে এই জায়গায় একটা আছে হচ্ছে আমাদের কি, এখানে আমি এটা বোঝার জন্য দেখাচ্ছি। এই একটা 20,000, তারপরে এটা হচ্ছে 20,000 টাকার সমান, আর এগুলো হচ্ছে 20,000 টাকার বড়। ওকে, এই 24,000, 29,000, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে 27,000। ওকে, এই জায়গায় এই দুইটা 36,000 আর 32,000, এগুলো কি 20,000 টাকার বড়, আর এটা হচ্ছে 20,000 টাকার সমান। তাহলে এই কয়টাকে সে কী করবে, আমাদের এই ঘরে যোগ করে বসায় দিবে। এই কালারগুলো শুধুমাত্র করা হচ্ছে আপনাদের বোঝানোর সুবিধার্থে, এই কালারগুলো অন্য কোনো কাজের জন্য না। এখানে ইকুয়াল লিখে ইকুয়াল সাম ইফ যোগ যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার এখানে একটা ক্লিক করে সিলেকশন করলাম, কর্নারে মাউস পয়েন্টার রাখলে এরকম একটা আরআরই সাইন আসবে। তারপরে যদি আমি এভাবে করে টান দিয়ে দেই, তবে সেই ক্ষেত্রে কী বলতেছি, ইকুয়াল সাম ইফ যদি কি সমান চিহ্ন দিয়ে বলতেছি, এটা একটা কন্ডিশন। যোগ যদি সাম ইফ যোগ যদি B2 রেঞ্জ B9, B2 থেকে B9 এর মধ্যে, হ্যাঁ B2 থেকে B9 এর মধ্যে যদি হয়, কমা দিয়ে বলতেছি কি, হ্যাঁ কমা দিয়ে ডাবল কোয়েট দিলাম, ডাবল কোয়েট সাইন, তারপর বলতেছি গেটার দেন, মানে কি বড় বা সমান। কার বড় বা সমান? 20,000-এর বড় বা সমান যদি হয়, এবং ডাবল কোয়েট ক্লোজ করলাম। হ্যাঁ, মানে এখানে বলতেছি যোগ যদি B9 থেকে B2 থেকে শুরু করে B9 এর মধ্যে, এবং এটা যদি কি হয় 20,000-এর বড় বা সমান যদি হয়, তবে সেই ক্ষেত্রে এইটার যোগফল কত এটা বের করে দেখো। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করলে এটার অঙ্ক চলে আসবে 1,68,000 টাকা। ওকে, তো সাম ইফ সূত্র ব্যবহার করার মাধ্যমে আমরা যেই ভ্যালুগুলো আমরা ছোট দেখতে চাচ্ছি, যে এত টাকার অঙ্কের ছোট, ওগুলোও দেখতে পারতেছি, এত টাকার অঙ্কের বড়, সেগুলোও দেখতে পারতেছি, এবং একটা নির্দিষ্ট টাকার অঙ্কের যদি কি হয় সমান বা বড় হয় বা সমান বা ছোট হয়, তাও আমরা দেখতে পারি। ওকে, তো এইভাবে করে সাধারণত দেখা যায় যে আমরা এক্সেল স্প্রেডশিটের যে সাম ইফের ব্যবহারটা আছে, সাম ইফের ব্যবহারটা করে নিয়ে নিতে পারবো। ওকে, তো আশা করি এটা বুঝতে পারছি। এই কাজটা কি সবাই বুঝতে পেরেছি? তাসলিমা আক্তার, মোহাম্মদ দেওয়ান, মাইনুল ইসলাম। আচ্ছা, আসলে এগুলো প্র্যাকটিসে আসতে হবে। কাজ সহজ, কিন্তু প্র্যাকটিসে আসতে হবে। প্র্যাকটিসে না আসলে এই কাজগুলো আপনাদের কাছে কঠিনই মনে হবে। ওকে, আচ্ছা, এই সোনালী বেগম ইনিকে, এনাকে তো কখনো দেখিনি। আচ্ছা, সোনালী বেগম এই আইডি থেকে আমাদের সাথে কে কানেক্ট আছেন? সোনালী বেগম এই আইডি থেকে আমাদের সাথে কে কানেক্ট আছেন? যদি কথা না বলেন তবে সেই ক্ষেত্রে আপনার অ্যাক্সেসটা বন্ধ করে দিব। নাম বলতে হবে, পরিচয় বলতে হবে। আমি শেষবারের মতো বলছি, সোনালী বেগম এই আইডি থেকে আমাদের সাথে কে আছেন? কাইন্ডলি বলুন। জি, কে আছেন? কে বলছিলেন?
কথা বুঝিনি। হ্যালো হ্যালো স্যার, এফকে সামির। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কানেক্টেড থাকেন তাহলে। আপনার ইমেল কোথায়? যে আমার জিমেলে এই যে সামিরেরটা তো গুগল মিট আচ্ছা পাইতেছে না, সমস্যা একই সমস্যাই ঢুকা যায় না। এজন্য মোবাইলে জয়েনিং হয়েছে আর কি আমার জিমেলটা। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে কাউন্ট ইফের ব্যবহার দেখব। ওকে, তো এখানে লিখলাম ইকুয়াল কাউন্ট ইফ, মানে কি সংখ্যা গণনা যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা বলতেছি, মানে ওই ওই আগের মতোই ওই কাজটা। তাহলে এই থেকে শুরু করে কর্নারে মাউস পয়েন্টার রেখে, আচ্ছা আমরা আগে কাউন্ট ইফ দেখার আগে আমরা কাউন্টের ব্যবহারটা আবার দেখে নিই। ইকুয়াল কাউন্ট, কাউন্ট লিখে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এরপরে এখানে ক্লিক করে দেন কর্নারে মাউস পয়েন্টার রেখে এইভাবে করে যদি টান দিই, তবে সেই ক্ষেত্রে দেখা যাবে B2 থেকে শুরু করে B9 এর মধ্যে, B2 থেকে শুরু করে B9 এর মধ্যে আমাদের মানে কয়জন এমপ্লয়ি আছে এটা আমরা চাইলে এখানে দেখে নিতে পারবো। B2 থেকে শুরু করে B9 এর মধ্যে আমাদের কয়জন আছে আমরা এটা দেখে নিতে পারবো। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে যদি আমি এন্টার প্রেস করি, তবে সেই ক্ষেত্রে আমরা এই থেকে শুরু করে মানে B2 থেকে শুরু করে B9 এর মধ্যে আমাদের কয়জন এমপ্লয়ি আছে তাদের সংখ্যাটা আমরা এখানে দেখতে পারবো। আমি আবার বলছি, কথাটা শোনেন। ইকুয়াল কাউন্ট, কাউন্ট বলতে মূলত বোঝানো হয় গণনা। কাকে গণনা করবে? B2, হ্যাঁ, মানে হচ্ছে এই ঘরটা থেকে রেঞ্জ, হ্যাঁ, B9, মানে B2 থেকে শুরু করে B9 এর মধ্যে আমাদের যেই কয়জন এমপ্লয়ি আছে তাদের এক্স্যাক্ট সংখ্যা কত আমরা কি করতে পারবো, এটার মাধ্যমে দেখতে পারবো। এন্টার প্রেস করলাম, তবে সেই ক্ষেত্রে এখানে দেখাচ্ছে 8, তার মানে এই থেকে শুরু করে এই পর্যন্ত কয়টা মানে আমাদের কয়টা, 8টা, মানে আমাদের 8জন এমপ্লয়ি আছে, এটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা এবার যদি আমি এরকম দেখতে চাই ইকুয়াল কাউন্ট ইফ, হ্যাঁ, মানে কি গণনা যদি, ইকুয়াল কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে গণনা যদি এই থেকে শুরু করে মানে B2 থেকে শুরু করে কর্নার মাউস পয়েন্টার রেখে এভাবে করে টেনে দিলাম, B2 থেকে শুরু করে B9 এর মধ্যে যদি এটা কি হয়, আমরা যদি গণনা করতে চাই, কি গণনা করতে চাই, কি গ্রেটার দেন, মানে কি বড়, কার বড়, এটা হচ্ছে আমরা মনে করি যে আমাদের B2 থেকে শুরু করে মানে B2 থেকে শুরু করে B9 এর মধ্যে, আচ্ছা তার আগে B2 থেকে শুরু করে B9 এর মধ্যে কমা দিয়ে তারপরে একটা ডাবল কোয়েট দিতে হবে, ডাবল কোয়েট বা কোটেশন, হ্যাঁ, কোটেশন মার্ক দিলাম, তারপর হচ্ছে গ্রেটার দেন। আমরা দেখতে চাচ্ছি B2 থেকে শুরু করে B9 এর মধ্যে 30,000 টাকার উপরে যারা স্যালারি পায় তাদের সংখ্যা কত, 30,000 টাকার উপরে যারা স্যালারি পায় তাদের সংখ্যা কত, এইটা দেখতে চাচ্ছি। তাহলে কি করলাম, ইকুয়াল কাউন্ট ইফ B2 রেঞ্জ B2 থেকে B9 এর মধ্যে কি গ্রেটার দেন বড়, কিসের বড়, 30,000-এর বড়। এবার যদি আমি ডাবল কোয়েট ক্লোজ করে দিয়ে এরপরে কি করি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করি, তবে সেই ক্ষেত্রে আমরা এখানে ভ্যালুটা দেখতে পাবো যে এই থেকে শুরু করে এই টাকার অঙ্কের মধ্যে, মানে এই থেকে শুরু করে B2 থেকে শুরু করে B9 এর মধ্যে 30,000-এর বড় যারা থাকবে তাদের সংখ্যা কত আমরা দেখতে পাবো। এন্টার প্রেস করি, তাহলে সেক্ষেত্রে 2জন আছে, কজন, 2জন, যে যাদের মানে আমাদের সংখ্যা কত, যাদের সংখ্যা হচ্ছে 30,000 টাকার উপরে যারা বেতন পায় তাদের সংখ্যা কত, 2জন। আবার যদি আমি এখানে লিখি ইকুয়াল কাউন্ট ইফ গণনা যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা যদি এভাবে কি করি এখান থেকে গুনতে চাই, তবে সেই ক্ষেত্রে মনে করেন গণনা যদি ওকে এইখানে কর্নার এই ঘরটাকে সিলেক্ট করে কর্নার মাউস পয়েন্টার রেখে এভাবে করে টেনে দেন, কি আসছে, B2 রেঞ্জ B9, মানে B2 থেকে B9 এর মধ্যে, এরপরে কমা দিলাম, এরপরে কি ডাবল কোটেশন, এরপরে কি আমরা ওই আগের মতোই আবার যদি দেখতে চাই লেস দেন, হ্যাঁ, লেস দেন 24,000, মানে আমরা দেখতে চাচ্ছি 24,000 টাকার নিচে B2 থেকে শুরু করে B9 এর মধ্যে কয়জন এমপ্লয়ি বেতন পায় তাদের সংখ্যা কত, এটা আমরা যদি দেখতে চাই, তবে সেই ক্ষেত্রে এইভাবে করে লিখলাম B2 কাউন্ট ইফ গণনা যদি B2 থেকে শুরু করে B9 এর মধ্যে, B2 থেকে মানে ওই ঘরটা থেকে শুরু করে
এই ঘরটা পর্যন্ত, মানে B2 থেকে B9 এর মধ্যে কি কমা দিয়ে ডাবল কোট 24,000 ডাবল কোটেশন বন্ধ করলাম। এরপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে যদি আমি এন্টার প্রেস করি, তবে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এখানে 3 চলে আসছে। হ্যাঁ, তবে সেই ক্ষেত্রে দেখেন এখানে মানে 24,000 টাকার নিচে আমাদের কয়জনের বেতন আছে, এই যে মানে একটা আছে 20,000, 20,000 24,000-এর নিচে 19,200, এটাও 24,000-এর নিচে, আরেকটা হচ্ছে 18,500। তাহলে এখানে কি আমাদের ঠিকটাই দেখাইছে, তাই না? যে আমাদের কত 3 আনছে এই জায়গায়, যে আমাদের গণনা করছে 24,000 টাকার নিচে আমাদের মোট এমপ্লয়ি বেতন পায় 3 জন। ওকে, এই 3 জনের মানে এই 3 জনের ডেটা আমাদের এখানে দেখিয়েছে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি এটার বিষয়। তারপরে যদি আবার দেখি এখানে আমরা এরপরে কি আছে, এরপরে মনে করেন এখানে ক্লিক করেন, ক্লিক করে আবার দেন ইকুয়াল কাউন্ট ইফ গণনা যদি আবার ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, আমরা একটু জুম আউট করে নিই। আচ্ছা, জুম আউট পরে করব। আচ্ছা, জুম আউটটা করে নিই, তারপর একটু কাজটা করি। আচ্ছা, এইখানে একটা ক্লিক করে ইকুয়াল কাউন্ট ইফ গণনা যদি, হ্যাঁ গণনা যদি ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এইখানে একটা ক্লিক করব, মানে কাউন্ট ইফ গণনা যদি B2 কোনটা, এই B2 হচ্ছে অ্যামাউন্টের এই ফার্স্ট ঘরটা। তারপর কর্নারে মাউস পয়েন্টার রাখে যদি এভাবে করে আমরা একটু টেনে দিই, তবে সেই ক্ষেত্রে কী হবে, B2 থেকে B2 রেঞ্জ B2 থেকে B9 এর মধ্যে, B2 থেকে B9 এর মধ্যে আমরা যদি কাজ করতে চাই ইকুয়াল কাউন্ট ইফ গণনা যদি B2 থেকে B9 এর মধ্যে কমা দিয়ে আমরা এবার বলতেছি হচ্ছে কি ডাবল কোটেশন। তারপরে এখন আমরা সূত্রটা অ্যাপ্লাই করব, গেটার দেন, হ্যাঁ মানে বড় বা সমান, কার বড় বা সমান, আমি মনে করি মানে এখানে 29,000-এর বড় বা সমান। তাইলে সেক্ষেত্রে 29,000। হ্যাঁ, এবার ডাবল কোয়েট মানে ক্লোজ করলাম। তবে সেই ক্ষেত্রে এখানে কি বলা হচ্ছে, ইকুয়াল কাউন্ট ইফ গণনা যদি B2 থেকে B9 এর মধ্যে, B2 থেকে B9 এর মধ্যে এটা যদি কি হয় 29,000-এর বড় বা সমান যদি হয়, 29,000-এর বড় বা সমান যে কটা ঘর থাকবে, আমরা যদি ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করি, তবে সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো কয়জন এমপ্লয়ির বেতন 29,000-এর বড় বা সমান আছে। এন্টার প্রেস করলাম, তাহলে এখানে 6 জন দেখাবে। কেন? কারণ হচ্ছে 6 জনের বেতন কি আদৌ আমাদের মানে সরি আমি তো লেস দেন দিয়েছি। হ্যাঁ, এটা তো গেটার দেন দেওয়া হয়নি, দেওয়া হচ্ছে লেস দেন, মানে 29,000-এর ছোটো বা সমান, 29,000-এর ছোটো বা সমান আমাদের বেতন পায় কয়জন এমপ্লয়ি, 6 জন এমপ্লয়ি। আসলেও কি 6 জন পায় কিনা একটু বোঝার দেখার চেষ্টা করি একটু। দেখেন এখানে আছে আমাদের কত 20,000 একটা, 2টা, 3, 4, 5 আর এই 6, ঠিক আছে, মানে 8 জনের মধ্যে মোট 6 জন হচ্ছে আমাদের 20,000 টাকার নিচে বা 20,000 টাকার সমান বেতন পায়। এই জন্য এখানে কাউন্ট ইফে আমাদের 6 দেখাইছে যে এই 6 জন 20,000 টাকার নিচে বা সমান ইনকাম করে। ওকে, তো এই হচ্ছে আমাদের কাউন্ট ইফের ব্যবহার। তাহলে আমরা কী কী দেখলাম, সাম ইফের ব্যবহার দেখলাম, কাউন্ট ইফের ব্যবহার দেখলাম। হ্যাঁ, এবার আমরা যদি আরেকটু সামনের দিকে অগ্রসর হতে চাই, লাইক মনে করেন এখান থেকে আমরা কাউন্ট ইফ, সাম ইফ এগুলো দেখলাম, সিরিয়ালের বিষয়টাও দেখলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা মনে করেন এরকম একটা যদি কাজ দেখতে চাই, তবে সেই ক্ষেত্রে কী করব, আচ্ছা এইটাকে আমরা একটু এখানে দেখার চেষ্টা করি। আচ্ছা, এটাকে এখানে রাখলাম, মনে করেন এখানে লিখলাম হচ্ছে আমরা 2,000, এরপরে এখানে লিখলাম হচ্ছে 2,500, আর এখানে 1,500 টাকা, 2,100, 6,000। ওকে, তো লিখলাম। এরপরে আমি চাই এখানে একটা কন্ডিশন ব্যবহার করতে। হ্যাঁ, ইফ হচ্ছে একটা, আমাদের সাধারণত এক্সেল স্প্রেডশিটে আমরা 3 ধরনের অপারেটর নিয়ে কাজ করি। এক্সেল স্প্রেডশিটে সাধারণত 3 ধরনের অপারেটর নিয়ে কাজ করা হয়। একটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর,
অ্যারিথমেটিক অপারেটর বলতে মূলত বোঝানো হয় যোগ, বিয়োগ, গুণ, ভাগ, হ্যাঁ, এইগুলোকে মূলত বলা হয় হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। আরেকটা হচ্ছে লজিক্যাল অপারেটর, যেটা আমাদের বিভিন্ন ধরনের যৌক্তিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে, যেমন ইফ, অ্যান্ড, অর, নর, নট, হ্যাঁ, এগুলো হচ্ছে মূলত আমাদের লজিক্যাল অপারেটর। আরেকটা অপারেটর হচ্ছে রিলেশনাল অপারেটর, মানে একটার সাথে আরেকটার সম্পর্ক স্থাপনে যে সহায়তা করে থাকে তাকে মূলত বলা হচ্ছে লজিক্যাল অপারেটর, সরি রিলেশনাল অপারেটর। যেমন রিলেশনাল অপারেটর কি হতে পারে? ইকুয়াল, সমান চিহ্ন, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, এগুলো হচ্ছে আমাদের কি রিলেশনাল অপারেটর। ওকে, তো এইখানে আমরা একটা লজিক্যাল অপারেটরের কাজ দেখার চেষ্টা করব। ওকে, মনে করেন এখানে লিখলাম ইকুয়াল, সমান চিহ্ন দিলাম, এরপরে কি করব? ইফ, যদি, এটা একটা লজিক্যাল টার্ম, এটা একটা যৌক্তিক সিদ্ধান্তের কাজ। ওকে, তো ইকুয়াল, ইফ, যদি, এরপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, যদি কোনটা? এটা হচ্ছে আমাদের এই ঘরটা, ঠিক আছে, এটা কোনটা? এই ঘরটা। এই ঘরটা কি যদি আমাদের কি হয়? গ্রেটার দেন মানে বড় হয়। ওকে, আবার এখানে দিলাম হচ্ছে ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল মানে বড় বা সমান। কার বড় বা সমান? এটা হচ্ছে মনে করেন আমি 2000-এর বড় বা সমান যদি হয় তবে সেই ক্ষেত্রে মানে এইটাই হবে, মানে যা আছে তাই বসে যাবে। আর যদি তা না হয় এখানে লেখা আসবে হচ্ছে টু লো, মানে এটা অনেক কম, এরকম লেখা আসবে। এবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিই, মানে কথাটা বোঝার চেষ্টা করেন এখানে কি হচ্ছে। এখানে বলতেছি এটা অবশ্যই একটা সূত্র, এই জন্য আমরা একটা ইকুয়াল চিহ্ন দিয়েছি। এরপর বলতেছি ইকুয়াল ইফ, যদি, ঠিক আছে। তারপর বলতেছি D8 কোনটা? আমাদের এই যে এই ঘরটা, ঠিক আছে, এই 2000-এর ঘরটা। তারপরে আমরা এখানে বলতেছি হচ্ছে গ্রেটার দেন, হ্যাঁ, মানে কি বড় বা, মানে গ্রেটার দেন ইকুয়াল মানে বড় বা সমান। কার বড় বা সমান? 2000-এর বড় বা সমান যদি হয় তাহলে D8 হবে, মানে এই ঘরটা যদি 2000-এর বড় বা সমান হয় তবে যা আছে তাই বসে যাবে। মানে D8 কোনটা? D8 হচ্ছে আমাদের এই ঘরটা। এই ঘরটা যদি কি হয়? গ্রেটার দেন মানে বড় হয়। আবার এখানে বলতেছে ইকুয়াল, মানে গ্রেটার দেন ইকুয়াল বলতে বড় বা সমান। কার বড় বা সমান? 2000-এর বড় বা সমান যদি এই ঘরটা হয় তবে এই ঘরে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটাই বসে যাবে, D8 বসে যাবে। আর যদি এটা না হয় তাহলে সেই ক্ষেত্রে কি লেখা আসবে? টু লো লেখা আসবে। ওকে, মানে আবার বলতেছি ইকুয়াল, ইফ, যদি, এটা একটা যৌক্তিক সিদ্ধান্তের কাজ। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বলতেছি D8 মানে এই ঘরটা, গ্রেটার দেন ইকুয়াল মানে কি বড় বা সমান। কার বড় বা সমান? 2000-এর বড় বা সমান যদি হয় তবে এই ঘরটাই হবে, মানে D8 হবে, এখানে যা আছে তাই বসে যাবে। আর যদি এটা না হয় তাহলে টু লো আসবে। তাহলে এখন আমরা একটু বোঝার চেষ্টা করি টু লো কার ক্ষেত্রে আসতে পারে, এটা একটু মানে সূত্র অ্যাপ্লাই করার আগে একটু বোঝার চেষ্টা করি। এটা 2000-এর বড় বা সমান আছে, মানে এটা 2000-এর সমান, এই জন্য এই ঘরটা যা আছে মানে যে যা আছে তাই বসে যাবে এই সূত্র মোতাবেক। তাহলে আবার এখানে 2500-র জায়গায় এইটা যা আছে তাই বসে যাবে, কিন্তু 1500-র জায়গায় কি আসবে? টু লো আসবে। কেন? কারণ হচ্ছে আমাদের এইটা এই সূত্রে পড়ে না, কারণ আমরা এই সূত্রে বলতেছি 2000-এর বড় বা সমান হইলে যা আছে তাই বসে যাবে, মানে এই ঘরটা যা আছে তাই বসে যাবে, কিন্তু এইটা না হইলে কি হবে? টু লো লেখা আসবে। তাহলে সেই ক্ষেত্রে এই ঘরেই শুধুমাত্র আমাদের টু লো কথাটা আসবে। আবার এখানে দেখেন 2100 আছে, এইটাতেও এই 2100ই আসবে। আবার এখানে 6000 আছে, এখানে 6000ই আসবে। হ্যাঁ, এরপরে আমি এই সূত্রটা একটু এন্টার প্রেস করলাম, তাহলে দেখেন 2000-এর ঘরে 2000ই আসছে, এখানে কোনো পরিবর্তন আসে নাই। আবার এটাকে সিলেক্ট করে কর্নারে মাউস পয়েন্টার রেখে যদি আমি এভাবে করে টান দিই অন্যান্য ঘরগুলোতেও আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি। মানে এক্সেলের সবচেয়ে মজার বিষয় হইতেছে যে আপনি একটাই যদি আপনার সূত্র ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারেন, অন্যান্যগুলোতে আপনার সূত্রগুলো খুব সহজেই আপনি টান দিয়ে অ্যাপ্লাই করে নিতে পারবেন, ঠিক আছে। তাইলে এই সূত্র অনুপাতে আমাদের এখানে টু লো কথা আসতেছে কেন? কারণ হচ্ছে আমরা বলতেছিলাম যে 2000-এর বড় বা সমান যদি হয় মানে তবে যা থাকবে তাই আসবে, আর যদি তা না হয় তাহলে টু লো কথা আসবে। যেহেতু এটা আমাদের 1500, এই জন্য এখানে টু লো কথা আসছে। তাহলে সেই ক্ষেত্রে এটা যদি আমাদের কোনো এমপ্লয়ি বেতন হয়, হ্যাঁ, তবে সেই ক্ষেত্রে তার বেতনটা হয়তো এইভাবে করে মার্ক করে রাখা হবে যে তার বেতন বাজারের আনুপাতিক যে হার আছে সেই হারে অনেক কম,
তার বেতন বাড়ানো দরকার। ওকে, তো এইভাবে করে সাধারণত দেখা যায় বিভিন্ন কোম্পানিগুলো তাদের এমপ্লয়িদের হাজার হাজার এমপ্লয়িদের ডেটা শর্ট করে যে কার বেতন বাড়ানো দরকার, বা মানে কার বেতন বেশি কার বেতন কম, বা কয়জন আমাদের এই অঙ্কের বেতন পায়, মানে 20,000-এর বেশি বেতন পায় কয়জন, 20,000-এর কমে বেতন পায় কয়জন, তারপর হচ্ছে কাদের বেতন খুবই কম। হ্যাঁ, এরকম এইভাবে করে এই সকল সূত্রগুলো অ্যাপ্লাই করে ব্যবহার করা যেতে পারে। ওকে, তো আমরা এটা একটু বোঝার চেষ্টা করলাম। তারপরে কি আছে একটু দেখি। এটা হচ্ছে আমাদের একটা লজিক্যাল টেস্টের কাজ ছিল। ওকে, আচ্ছা, এরপরে আমাদের এখানে আরও কিছু আছে, এগুলো হয়তো আমরা পরে আর একটু সময় নিয়ে দেখব। আচ্ছা, আমরা এটাও একটু দেখতে পারি। এটা না, এটা আমরা নিচে আসি। আচ্ছা, আমরা এখানে একটা সেলস রিপোর্ট আছে, এই সেলস রিপোর্টটা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, ওকে, আচ্ছা, তার আগে আমরা সেলস রিপোর্টটা তৈরি করার আগে এটা একটু বুঝে নেই ব্যাপারগুলো, মানে এখানে কাজটা কি হচ্ছে। মনে করেন আমাদের এখানে হচ্ছে নেম অফ গুডস, ইউনিট প্রাইস, পিস, সাবটোটাল, ভ্যাট, টোটাল। ওকে, তবে সেই ক্ষেত্রে আমি এগুলো একটু লিখে নিই। নাম্বার অফ, এটা নতুন একটা শিট নিয়ে করা যেতে পারে, সমস্যা নেই। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে নাম, নেম অফ গুডস, পণ্যের নাম, নেম অফ গুডস। ওকে, নেম অফ গুডস, তারপর কি আছে, ইউনিট প্রাইস, পিস, সাবটোটাল। ইউনিট প্রাইস, পিস, সাবটোটাল, ভ্যাট, টোটাল। ওকে, এখন মনে করেন নেম অফ গুডস, আমাদের যে পণ্যের নামগুলো আছে আমরা একটু এখান থেকে দেখি। কম্পিউটার, প্রিন্টার, কালার টিভি, ফ্রিজ। কম্পিউটার, টিভি ছিল, কম্পিউটার, প্রিন্টার, আচ্ছা, কম্পিউটার, প্রিন্টার, কালার টিভি। আর কি, ফ্রিজ, ভিসিআর, ডিভিডি। ওকে, ইউনিট প্রাইস মনে করেন আমাদের, আচ্ছা আমরা একটু বোল্ড করে নিচ্ছি এটাকে, সেন্টার অ্যালাইন করলাম, মাঝখান বরাবর আসলো। আচ্ছা, ইউনিট প্রাইস মনে করেন কম্পিউটারের দাম হচ্ছে আমাদের 30,000 টাকা করে, কথা বুঝছেন, কম্পিউটারের দাম 30,000 টাকা করে, প্রিন্টার হচ্ছে 15,000 টাকা করে। আমি আমার নিজের মতো করে এখানে টাকার অঙ্ক বসায় নিচ্ছি। ওকে, কম্পিউটার 30,000, সরি এটা 15,000, প্রিন্টার, কম্পিউটার 30,000, কালার টিভি 25,000, ফ্রিজ 22,000, ভিসিআর 14,000, ডিভিডি 16,000। ওকে, তো এই হচ্ছে মূলত আমাদের কম্পিউটারের দাম 30,000 টাকা, প্রিন্টারের দাম 15,000 টাকা। আমি একটু জুম করে একটু বড় করি,
আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রোডাক্টের নাম, আর এই হচ্ছে প্রোডাক্টের প্রতি একটা প্রোডাক্টের দাম। এখন আমার এখানে প্রোডাক্ট কেনা হয়েছে মোটামুটি, কম্পিউটার কেনা হয়েছে 4টা, প্রিন্টার কেনা হয়েছে 2টা, কালার টিভি কেনা হয়েছে 2টা, ফ্রিজ কেনা হয়েছে 2টা 3টা, হ্যাঁ ভিসিআর কেনা হয়েছে মনে করেন 2টা, এবং ডিভিডি কেনা হয়েছে 2টা। ওকে, এখন সাবটোটাল কীভাবে বের করব? এই ইউনিট প্রাইসের সাথে পিস গুণ করলে কী হবে? সাবটোটাল বের হবে। মানে এইটার সাথে এই ঘরটাকে গুণ করলে কী হবে? সাবটোটাল হবে। ইকুয়াল দিলাম, তাহলে এই 30,000 গুণ কী হবে? আমাদের 4টা, তাহলে সেক্ষেত্রে 30,000 গুণ কত? C2, মানে B2 ইন্টু C2, মানে B2 হচ্ছে কম্পিউটারের আমাদের একটার দাম, আর এইটা আমরা কয়টার দাম? এখানে পিস হচ্ছে 4টা, তাহলে সেই ক্ষেত্রে B2 ইন্টু C2, তাহলে সেক্ষেত্রে 30,000 সাথে 4 গুণ হচ্ছে। এরপর যদি আমি এন্টার প্রেস করি, তবে সেই ক্ষেত্রে কী হয়েছে? এখানে 1,20,000 আসছে। তাহলে 30,000 টাকা করে যদি হয়, 4 কত? 4 120 না? তাহলে সেক্ষেত্রে এখানে 1,20,000 টাকা চলে আসছে। তাহলে সেই ক্ষেত্রে আমি ওকে একবার বুঝাই দিছি। এক্সেল এত মজার একটা সফটওয়্যার, আপনি জাস্ট ওকে একবার বুঝাই দিবেন, এই ঘরের সাথে এই ঘরে গুণ হয়েছে, তারপরে এই ঘরে রেজাল্ট আসছে। হ্যাঁ, ও কি করবে? এরপরে কর্নারে মাউস পয়েন্টার রাখলে এরকম একটা কালো ছোট প্লাস আসছে, জাস্ট এইভাবে করে ধরে যদি টানেন, তাহলে সেই ক্ষেত্রে ও কী করবে? এরপরের যাবতীয় যেগুলো আছে সেগুলো অটোমেটিক্যালি করে ফেলবে। কীভাবে করবে? এইটার সাথে এটা গুণ করে এখানে রেজাল্ট দেখাবে, তারপরে এইটার সাথে এইটাকে গুণ করে তারপরে এখানে রেজাল্ট দেখাবে। ওকে, তো এইভাবে করে সে অটোমেটিক্যালি করে ফেলবে। কারণ কি? আমরা তাকে একবার বুঝিয়ে দিয়েছিলাম যে এইটার সাথে কি হবে? এইটা গুণ হবে, আবার এইটার সাথে এইটা গুণ হবে, তাহলে সেক্ষেত্রে সে অটোমেটিক্যালি বুঝে যাবে যে আমাদের এরপরেরগুলো বাম পাশেরটার সাথে ডান পাশেরটা গুণ হয়ে এই ঘরে দেখাইতে হবে। তো এটা সে অটোমেটিক্যালি বুঝে নিবে। ওকে, এই হচ্ছে আমাদের সাবটোটালের বিষয়। এরপর আছে হচ্ছে ভ্যাট। মনে করেন আমাদের এই পণ্যগুলোর উপরে 10% ভ্যাট হবে। কত পার্সেন্ট ভ্যাট হবে? 10%। তাহলে সেক্ষেত্রে ইকুয়াল, এইটা হচ্ছে আমাদের সাবটোটাল। হ্যাঁ, এই সাবটোটাল ইনটু কত পার্সেন্ট? 10%। সাবটোটালের সাথে গুণ করলাম হচ্ছে 10%। সাবটোটালের উপর আমাদের কত পার্সেন্ট হবে? 10% ভ্যাট হবে। এরপরে যদি আমি এন্টার প্রেস করি, তবে সেই ক্ষেত্রে দেখা যাবে 12,000 টাকা হয়েছে। 1,20,000 টাকা, 10% 12,000 টাকা। এরপর এটাকে সিলেক্ট করে যদি আমি কর্নারে মাউস পয়েন্টার রাইখে এভাবে করে টান দিই, তবে সেই ক্ষেত্রে সে অটোমেটিক্যালি বুঝে যাবে যে এইটার উপরে যেমন 10% ভ্যাট করা হয়েছে, অন্যান্যগুলো তারপরে যেগুলো টান দেওয়া হয়েছে এগুলোর উপরেও 10% ভ্যাট করতে হবে। তো এইভাবে করে সে বুঝে সে আপনাকে অটোমেটিক্যালি এই কাজটা করে দিবে। মানে আপনি জাস্ট একটা সূত্র তাকে ঠিকঠাকভাবে বুঝিয়ে দেন, এরপরের সূত্রগুলো সে নিজে থেকেই করে নিবে। ওকে, এরপর আছে টোটাল। যদি আমরা এরপরে এইখানে মানে সর্বমোট টাকা অঙ্ক বের করতে চাই, তবে সেক্ষেত্রে কী করবো? ইকুয়াল, হ্যাঁ, আমরা চাইলে ইকুয়াল সাম লিখবো, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই ঘরটা কর্নারে মাউস পয়েন্টার রেখে কী করবো? এই ঘরটা টান দিব। তবে সেক্ষেত্রে কী হবে? D2 রেঞ্জ E2, মানে D2 থেকে কী হবে? D2 সাথে E2 যোগ হবে। এরপরে যদি আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করি, তবে সেই ক্ষেত্রে সাবটোটালের সাথে ভ্যাট যোগ হয়ে আমাদের এই টোটালের ঘরে টাকার অঙ্ক দেখাবে। সাবটোটালের সাথে ভ্যাট যোগ হয়ে কী হবে? এখানে টাকার অঙ্ক দেখাবে। এরপরে যদি আমি এন্টার প্রেস করি, তবে সেই ক্ষেত্রে দেখেন এখানে চলে আসবে টাকার অঙ্ক। তাহলে সেই ক্ষেত্রে 1,32,000, 1,20,000 হচ্ছে আমাদের মানে মোট টাকা, আর 12,000 টাকা ভ্যাট, তাইলে সেক্ষেত্রে 1,32,000 টাকা এখানে চলে আসছে। এরপর আবার এটাকে সিলেক্ট করে কর্নারে মাউস পয়েন্টার রেখে যদি আমি এভাবে করে টান দিই, তবে সেই ক্ষেত্রে পরবর্তীগুলোতেও আমাদের এরকম টোটাল টাকার অঙ্ক এই সাবটোটাল এবং ভ্যাট যোগ করে এই ঘরগুলোতে দেখায় দিবে। ওকে, এখন আমি যদি আবার এই রকম চাই, আমি সবগুলো এইখানে যেই কয়টা টাকার অঙ্ক আছে এই কয়টা টাকার অঙ্ক সব মিলায় কত এইটা যদি আমি এই ঘরে বের করতে চাই, তবে সেই ক্ষেত্রে কী করবো? ইকুয়াল অবশ্যই দিতে হবে, যেহেতু এটা আমাদের একটা কি মানে ফর্মুলা। ইকুয়াল সাম, মানে সব মিলে আমাদের কত টাকা খরচ যাচ্ছে এটা যদি বের করছে, ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এইটাকে একটা সিলেক্ট করলাম, কর্নারে মাউস পয়েন্টার রেখে যদি আমি এভাবে করে টান দিই, তবে সেক্ষেত্রে কী আসছে? F2
রেঞ্জ F7, F2 থেকে কি হবে, F2 থেকে F7, আমাদের F2 থেকে F7 পর্যন্ত যোগ হয়ে যায়, মানে আমাদের এই কম্পিউটার, প্রিন্টার, কালার টিভি, ফ্রিজ, ভিসিআর, ডিভিডি, এগুলো সবগুলোর টোটালের টাকা যোগ করে এই ঘরে দেখাবে। ওকে, তাহলে ফার্স্ট ব্র্যাকেট যদি আমি ক্লোজ করি, এরপরে কি করব, এন্টার প্রেস করব, তাহলে সেক্ষেত্রে আমাদের সব মিলাই হলো 3,58,600 টাকা। ওকে, এইগুলো হচ্ছে আমাদের এই কয়টা সর্বমোট যোগফল। তো এই কয়টা কাজ আমরা কি সবাই বুঝতে পেরেছি? মাইনুল ইসলাম, তাসলিম আক্তার, মোহাম্মদ দেওয়ান, এরপরে কে, সামির, আপনারা কি বুঝতে পেরেছেন? আপনারা কি আমার সাথে কানেক্টেড আছেন না ঘুমিয়ে গেছেন? আচ্ছা ঠিক আছে, যদি বুঝতে পারেন তবে সেই ক্ষেত্রে এই পর্যন্তই আজকের মতো রাখবো। আমি এখনই এই টিউটোরিয়ালটা পাবলিশ করে দিচ্ছি, আপনারা প্রয়োজন ক্ষেত্রে আবার দেখেন এবং আবার দেখে নিজের থেকে আবার প্র্যাকটিস করার চেষ্টা করেন। হ্যাঁ, আশা করি এগুলো হয়ে যাবে। এরপরে আপনাদের সাথে আমার আবার ক্লাস থাকবে হচ্ছে আচ্ছা, আমি আগামী যেই শুক্রবার আছে, আগামী শুক্রবার হয়তো বা ক্লাস নিতে পারবো না, শুক্রবারের ক্লাসটা আমি এরপরে আবার রবিবার নিয়ে নিব। হ্যাঁ, সেই পর্যন্ত আপনারা এই কাজগুলো একটু ভালোভাবে দেখে কাজগুলো করেন, কারণ এগুলো হচ্ছে এক্সেল স্প্রেডশিটের একেবারে বেসিক লেভেলের কাজ। যদি এই কাজগুলোতে আপনারা ভালো করতে পারেন তবে সেই ক্ষেত্রে পরবর্তী পর্যায়ে আপনাদের জন্য কাজ করা খুব ইজি হয়ে যাবে। ওকে, তবে সেই ক্ষেত্রে একটু আপনারা এখানে সময় দেন। আর তারপরে যদি কারো বুঝতে সমস্যা হয়, একবারের জায়গায় আপনারা বারবার টিউটোরিয়ালটা দেখেন, বা একেবারেই যদি না বোঝেন তবে সেই ক্ষেত্রে আমাকে মানে কি আগামীকালকে নাগাদ আবার জানায়েন, আমি আপনাদেরকে হয়তোবা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তো এই পর্যন্তই থাকবে আজকের মতো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যদি কারো কোনো কিছু বলার থেকে বলতে পারেন। কারো কোনো কিছু বলার আছে? শনিবারের ক্লাস বুঝিনি। শনিবারের ক্লাস স্যার কবে হবে? আচ্ছা, আমাদের এরপরের ক্লাস হবে হচ্ছে রবিবার ক্লাস হবে। হ্যাঁ, শনিবার আমার কিছুটা ব্যস্ততা আছে, যেই জন্য আমি শনিবার ক্লাস কন্টিনিউ করতে পারবো না। এরপর আবার রবিবার 8:30 আপনাদের ক্লাস হবে। এরপরে রবিবারের পরে আবার মঙ্গলবার, মানে আজকের দিনে আগামী সপ্তাহে ক্লাস হবে ইনশাল্লাহ। ওকে, আর কারো কোনো কিছু বলার আছে বা জানার আছে? তাসলিম আক্তার, আপনি কি কানেক্টেড আছেন? বুঝতে পেরেছেন আজকের ক্লাস? আচ্ছা, তারপর আপনি আবার দেখে এই কাজগুলো একটু করেন। হ্যাঁ, তো ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম, শুভরাত্রি।